নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। গুরুজনরা আমার প্রণাম নেবেন। আমার থেকে বয়সে ছোট যারা, তারা আমার শুভেচ্ছা, আশীর্বাদ এবং অনেক ভালোবাসা নেবেন। নতুন বছর 1432 বঙ্গাব্দ, আর বার হিসেবে আজ মঙ্গলবার। ভগবানের কাছে প্রার্থনা করি, বা যে যে তার ধর্ম মানেন তাদের যে সর্বেশ্বর, তার কাছে প্রার্থনা করি যে আগামী বছরটা যেটা শুরু হলো আজ থেকে, সেটা যেন সবার ভালো কাটে। ব্যক্তিগতভাবে আজকে যে সময়ের মধ্যে দিয়ে আমরা আছি, যে বৈশাখ শুরু হলো, সে বৈশাখ কিন্তু আমাদের কাছে একটা কাল বৈশাখের মতোই একটা বৈশাখ। কারণ বাঙালি আজকে, বা বাংলা ভাষা আজকে কিন্তু একটা তীব্র সংকটে রয়েছে তার ধর্মীয় পরিস্থিতির উপর। যেমন ধরা যাক, যদি খুব ভালো করে একটু অ্যানালিসিস করেন, মানে আমাদের তো দেখুন, মানে এই মনের কথার কথাবার্তাই তো এইগুলো, যে একটু ভেতরে গিয়ে কোনো জিনিসকে জানা, কোনো জিনিসকে চেনা। কারণ বাঙালি কখনোই কোনো জিনিসকে ওপর থেকে নিতে পারে না। বাঙালি জাতির এটা একটা বদভ্যাস বলতে পারেন, যে বাঙালি কোনো জিনিসকেই একবার বললেন সেটাকে মেনে নিল, এরকম হতে পারে না। কারণ তাদের যে শিক্ষা, তাদের শিক্ষাটায় তারা যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে কোনো একটা জিনিসকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করে, এবং যদি সেটা অ্যাকসেপ্টেড না হয় তাহলে সেই জন্য সেটাকে খুব একটা মেনেও নেয় না। তবে আজকে বাঙালির জন্য ভারতবর্ষের বিভিন্ন ডিসিশনের মধ্যে কিন্তু কিছু যায় আসে না। কারণ বাংলার যে সংখ্যার রাজনৈতিক মানুষ বা মতাদর্শী মানুষ রয়েছেন, তাদের সংখ্যার তথ্যের দিক থেকে দেখতে গেলে সেটা কিন্তু গোটা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যৎসামান্য। সুতরাং বাঙালির কোনো স্বার্থে কোনো বিল পাশ করানো, বা কোনো এমন বিল পাশ হয়ে গেল লোকসভায় বা রাজ্যসভায় যেখানে বাঙালির স্বার্থ খণ্ডিত হচ্ছে, তাতে কিন্তু খুব একটা কিছু যায় আসে না। কারণ আমাদের বর্তমান শাসক দল বা বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের হয়ে রয়েছে, তো সেখানে অন্য রাজ্যের কাছে পশ্চিমবঙ্গের একটা খুব বাজে ইমেজ তৈরি হয়ে রয়েছে, যেটা খুব খারাপ জায়গা। মানে আগে কাশ্মীর ছিল, এখন পশ্চিমবঙ্গ হয়েছে। কাশ্মীর ভালো হয়ে গেছে, কাশ্মীরের ট্যুরিজম প্রচণ্ড ডেভেলপ করেছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি কাশ্মীরের লোকজন আজকে খুব খুশি, তারা কাজ পেয়েছে বলে। পার্টিকুলারলি ইয়াং জেনারেশন নাকি চাকরি পেয়েছে বলে খুব খুশি। বহু মানুষ এবছর কাশ্মীরে ভ্রমণে গেছেন, তারা গিয়ে তাদের অভিজ্ঞতা লিখেছেন, এবং সবাই প্রায় ভালো অভিজ্ঞতা লিখেছেন। এবং সবার এক কথা, যে বর্তমানে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ নাকি কাশ্মীরের জায়গা নিতে চলেছে। কেন? একই কারণ, হিন্দু মুসলমান ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ, যেটা তৈরি করার চেষ্টা হচ্ছে। একটা জিনিস তো মানতে হবে, যদি সারা পৃথিবীর বাঙালিকে আমি কনসিডার করি, তার মধ্যে হয়তো খ্রিস্টান, বৌদ্ধ কিছু কিছু পাবো, কিন্তু মূল যে দুটি ভাষা হিন্দু এবং মুসলমান, বাঙালির সংখ্যার তত্ত্বের দিক থেকে কিন্তু দেখতে গেলে দেখা যাবে প্রায় 50-50, মানে 50 ভাগ হিন্দু বাঙালি, 50 ভাগ মুসলমান বাঙালি। কারণ পশ্চিমবঙ্গে যেটা বেশি, বাংলাদেশে সেটা কম। পশ্চিমবঙ্গে যেটা ধর্মগুরু, বাংলাদেশে সেটা সংখ্যালঘু, এবং ভাইসি ভার্সা। মানে অর্থাৎ টোটাল নাম্বার অফ পপুলেশন অফ বেঙ্গলিজ যদি আমি গোটা ওয়ার্ল্ডের কথা ভাবি, প্রায় 50-50 সিচুয়েশন হবে বলে আমার ধারণা। আমি ভুল হতে পারি, ভুল হলে ক্ষমা করে দেবেন। কারণ আমার কাছে কোনো সঠিক তথ্য নেই যে এক্স্যাক্ট কতগুলো নাম্বার হিন্দু বাঙালি রয়েছেন সারা পৃথিবীতে, এবং কতজন মুসলমান বাঙালি রয়েছেন। তো এই যে 50-50 সিচুয়েশন, এই সিচুয়েশনের যেরকম একটা ভৌগোলিক গুরুত্ব আছে, তেমনি ভয়ঙ্করভাবে রয়েছে রাজনৈতিক গুরুত্ব। এবং যেসব জায়গায় কাছাকাছি থেকেও এই রেশিওতে অল্টারেশন হচ্ছে, সেইখানে লেগে যাচ্ছে সমস্যা। যেমন ধরুন মুর্শিদাবাদে মুসলমান সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেকটা বেশি, এবং হিন্দু সম্প্রদায় সেখানে একটু সংখ্যালঘু। তাই কেন্দ্র থেকেও এবং রাজ্যেরও কিছু এমএলএ এমপি সেই সময় বলেছিলেন, তারা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দলে রয়েছেন এই মুহূর্তে, যে মালদা, মুর্শিদাবাদ এদেরকে একটা আলাদা টেরিটরি, পার্টিকুলারলি ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হোক, কেন্দ্রীয় শাসিত অঞ্চল, যেরকম লাদাখের ক্ষেত্রে হয়েছে। এবার সেই জায়গাটার দিকে আমরা যেতে চলেছি কিনা আমরা জানি না, কিন্তু গত সপ্তাহে এই জঙ্গিপুর সংলগ্ন এরিয়ায় বা মুর্শিদাবাদের বাকি কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো অলরেডি প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেল তাদের কুখ্যাত কাজ কারবারের জন্য, সেখানে একটি হিন্দু পরিবারের দুটি, মানে বাবা এবং ছেলে, দুজনে নৃশংসভাবে খুন হলেন।
এবং সবচেয়ে বড় কথা, এই যে 7 দিন হয়ে গেল, এই যে খুন হওয়ার এর কোনো মোটিভ পাওয়া গেল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে খুনগুলো হয় না, এই খুনগুলোর মধ্যে শুধুমাত্র ধর্মীয় কারণ বোধহয় জড়িত থাকে না। কারণ ধরা যাক প্রায় 200টা পরিবারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এই 200টা পার্টিকুলার পরিবারকেই কেন টার্গেট করা হলো, কেন বাকিদের করা হলো না? তার মানে কিছু একটা ঘটনা রয়েছে বা কিছু একটা সমস্যা রয়েছে, যেটার জন্য কিনা এই 200টা পরিবার টার্গেটেড হয়েছে, এবং তার মধ্যেও এই যে 2জন খুন হয়েছেন তারা টার্গেটেড ছিলেন, মানে অপোনেন্টের দিকে। এইবার যখন আমার একটা ধর্মীয় দাঙ্গা লাগলো, আমি সেই সুযোগ বুঝে নিজের যে ঝাল মেটানো বা নিজের যে প্রতিশোধ নেওয়া বা এই ধরনের গ্রাজ যেটাকে ইংরেজিতে বলা হয়, সেটা করার জন্য আমরা তাকে খুন করে ফেললাম, যেটা একটা সাম্প্রদায়িক দাঙ্গায় 2জন নিহত হয়েছে সেটার বেজে চলে গেল। এবং মব অ্যাটাক যেগুলো হয়, গণধোলাই বা গণপ্রহার বা গণপ্রহারে মৃত্যু যেগুলো হয়, সেগুলো যেরকম কোনো একটা মানুষকে পাওয়া যায় না এবং একজনকে সাজা দেওয়া যায় না বা জনগণকে সবাইকে সাজা দেওয়া যায় না, সেই আয়ত্তের মধ্যে পড়ে যায়। যেমন ধরা যাক, আমি তর্কের খাতিরে ধরছি, একটা অঞ্চল আছে, যে অঞ্চলে 100টা মানুষ রয়েছে, যে 100টা মানুষের মধ্যে 80 জন একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে ভোট দেয়, আর 20 জন অন্য রাজনৈতিক দলকে ভোট দেয়। এটা জানা আছে, মোটামুটি বেশিরভাগ কিন্তু জানা থাকে। প্রতি পাড়ায় পাড়ায় কোন বাড়ির লোক কাকে ভোট দেয়, এটা বেশিরভাগ রাজনৈতিক দল যেখানে রয়েছে তারা সেটা জানে, তাদের মেশিনারি প্রচন্ড স্ট্রং, তারা এগুলো জানতে পেরে যায়। মানে যেমন ধরুন, আমি কাকে ভোট দেবো সেটা কিন্তু আমার পাড়ার যে কাউন্সিলর সে খুব ভালো করে জানে। বলতে খুব খারাপ লাগে, কারণ ব্যালট বক্সে বা আমি যখন ইভিএম এ আঙুল দিয়ে ছবি ভোট দিচ্ছি তখন তো কেউ দেখতে পায় না, কিন্তু একটা আইডিয়া লোকজন করে নেয়, এবং মানে প্রায় 99% ক্ষেত্রে সেই আইডিয়াটা সঠিকও হয়ে থাকে। আমরা যখন কলেজের ইউনিয়ন সংগঠিত করতাম, ইউনিয়নের ভোটিং, তখন আমি দেখেছি যে আমি যখন ভোট দিতে যাচ্ছি, আমার সামনে 2জন পিছনে 2জন, যারা একদম স্ট্যান্ডিং কোনো একটা পার্টিকুলার দলে ভোট দেয় জানে, তারা আমার আগু পিছুতে চলতে আরম্ভ করলো, হঠাৎ করে তারা যেতে আরম্ভ করলো। পারপাসটা কি? ওই সময়ে যে 5খানা ভোট বেরোবে তার মধ্যে দুটোর যে ভোট বেরোবে সেটা তো কনফার্ম, তারা যে কাদেরকে ভোট দিচ্ছে সেটা তো তারা জানে। এবার মাঝখানে আমি রয়েছি, যদি একটু অন্যরকম ভোট দিয়ে থাকি তাদের থেকে, সেটা একদম স্পষ্ট হয়ে যাবে যে ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি, বা তখন ডাক্তার আমি হইনি, শুদ্ধসত্য চ্যাটার্জি অমুককে ভোট দিয়েছে। মানে আমাদের 5টা ভোট দেওয়া ছিল, আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমরা 5 জনকে চয়েস করতে পারতাম, তো 5 জন থাকতো, এবং প্রত্যেকটি দল থেকেই 5 জন করে দেওয়া থাকতো। আমাদের সময় 3টি দল ছিল, একটা হচ্ছে ছাত্র পরিষদ কংগ্রেস, MCCP বলতাম আমরা, তার 5 জন সদস্য, MCDSA মানে ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, অনেকে নকশাল বলে থাকে, তাদের 5 জন, আর SFI 5 জন। এর মধ্যে আমাকে যে কোনো 5 জনকে ভোট দিতে হবে, নট নেসেসারিলি যে আমি একটা দলকেই ভোট দিব, আমি অন্য দলকেও ভোট দিতে পারি। মানে আমার পছন্দ অনুযায়ী হয়তো এমন করলাম, আমি 3 জন সিপির লোককে ভোট দিলাম, 2 জন ডিএস এর লোককে ভোট দিলাম, বা 1 জন ডিএস এর লোককে ভোট দিলাম, 1 জন SFI এর লোককে ভোট দিলাম, আমার পছন্দ অনুযায়ী আমি দিতে পারি, এই স্বাধীনতাটা আমার আছে। কিন্তু আমার ওই সামনে 2 জন পিছনে 2 জন যাওয়ার ফলে ও জেনে গেল যে আমি কাকে ভোট দিতে চলেছি বা কাকে ভোট দিয়েছি, সেই অনুযায়ী আমার সঙ্গে আগামী 1 বছরের ট্রিটমেন্ট হবে, কারণ প্রতি বছর একটা করে ভোট। আমি যদি কাউকে ভোট না দিয়ে থাকি, সে আমাকে কোঅপারেট করবে না। এক ভারী মজার জিনিস। এবং এই জিনিসটা আমরা যখন স্কুল লাইফে, কলেজ লাইফে দেখেছি, মেডিকেল কলেজ লাইফে, সেম জিনিসটা কিন্তু আরো অনেক বড় হয়ে পাহাড় প্রমাণ হয়ে কিন্তু হয়ে যায় এই এক একটা রাজ্যে, এক একটা জেলায়, এক একটা ছোট ছোট পঞ্চায়েত এলাকাতে। ধরা যাক, আমার যেটা মনে হয়, আমি ভুল হতে পারি, এই 200 জন যাদের এক বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এরা কোনোভাবে এমন একটা দলকে ভোট দিয়েছে বা সাপোর্ট করেছে, যে দলটার বিরুদ্ধে যে দল, সেই দল একটা সুযোগ পেয়ে এদেরকে একদম নিঃশেষিত করে দিল। হিন্দু মুসলমানের নাম হয়ে গেল, কিন্তু হিন্দু মুসলমানের বদনাম হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু মুসলমানের দাঙ্গা হয়তো এটার জন্য ছিল না। এই যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এত ঝামেলা হচ্ছে, ওয়াকফ সংশোধনী বিল কি সত্যি মুসলমানদের খারাপ করবে এরকম বিল? ভালো করে পড়ে দেখবেন, আমি পড়ে দেখেছি, আমার সেরকম মনে হয়নি। উল্টে যেটা দেখা যাচ্ছে যে ওয়াকফ যে সম্পত্তি, সেই সম্পত্তি হচ্ছে সারা ভারতের 3য় বৃহত্তম সম্পত্তি। প্রথম সম্পত্তি হচ্ছে আর্মির সম্পত্তি হচ্ছে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে রেলের যে রাস্তাঘাট অত্যন্ত, তারপর হচ্ছে
ওয়াকফ সম্পত্তি। ইভেন যে সড়ক পরিবহন তার থেকেও কিন্তু এই সম্পত্তির পরিমাণ বেশি সারা ভারতে ওয়াকফ সম্পত্তির, ভাবা যায়। এবার এই যে হিউজ পরিমাণ সম্পত্তি, এই সম্পত্তি কুক্ষিগত হয়ে আছে কিছু অল্প মানুষের হাতে। বেশিরভাগ মুসলমান মানুষ কিন্তু তার বেনিফিট পাচ্ছেন না। এবারে এখন এই আধুনিকরণের মাধ্যমে এই জায়গাটা বেনিফিট দেওয়ার একটা চেষ্টা হতে পারে, উল্টোটাও হতে পারে, অপপ্রয়োগ সবসময় হতে পারে। এই যে ডাউরির জন্য যে মানে পণ প্রথার বিরুদ্ধে যে আইন এসেছিল 498-এ, এর কি মিসইউজ হয় না? সবসময় মিসইউজ হয়ে যাচ্ছে, বহু ক্ষেত্রে মিসইউজ হয়। বহু নিরীহ নিরপরাধ মানুষকে শুধুমাত্র 498 লাগিয়ে তাকে নন বেলেবল অফেন্স করে তাকে জেলের এখানে টানানো হচ্ছে, টানছে, কিছু করার নেই। অনেক সময় উকিলরাও, দামি উকিল, নামি উকিলও তার জামিন করাতে পারছে না, জামিন অযোগ্য ধারায় মামলা এটাকে বলে। ঠিক সেরকম যে জিনিসটা মুর্শিদাবাদে হলো, এটা তো একটা সাম্প্রদায়িক দাঙ্গা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হয়তো দেখা যাবে এই সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে মোটিভ ছিল সম্পূর্ণ একটা অসাম্প্রদায়িক ঘটনা। এবং যাই হোক না কেন, যেই করুক না কেন, আমি ধরে নিচ্ছি কোনো একটা রাজনৈতিক দলের উস্কানিতে এটা হয়েছে। আমার প্রশাসন কেন ব্যবস্থা নেবে না? আমার একটা পরিষ্কার হিসেব, আমি তো রাজা, আমি রাজা হওয়ার আগে সবকিছু দেখতে পারি। আমি দেখতে পারি একটা মানুষ XYZ কোন দলের হতে পারে, কে আমাকে ভোট দিচ্ছে, কে অন্য দলকে ভোট দিচ্ছে, সব দেখতে পারি। কিন্তু যে মুহূর্তে আমি রাজা হয়ে গেলাম, আমি কিন্তু সবার, আমি কিন্তু কোনো দল দেখে করব না। আমি বলতেই পারি দল শুধু কেন, আমি সম্প্রদায়, ধর্ম কিছুই দেখবো না। হ্যাঁ, সংখ্যালঘুকে প্রোটেক্ট করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তা বলে এই নয় আমি কখনো সংখ্যাগুরুর স্বার্থ কম্প্রোমাইজ করে এটা করতে পারি। আমায় কিন্তু সবসময় মানতে হবে যে আমি রাজা, আর আমার একটা রাজধর্ম আছে। সেই রাজধর্ম আমাকে বলে প্রতিটি প্রজা, সে আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, আমাকে তার সম্পত্তি, তার স্বাস্থ্য এবং তার নিরাপত্তা, এইগুলো কিন্তু রক্ষা করতে হবে, রক্ষা করতে হবেই। আমি দায়বদ্ধ সেটার জন্য। আমি কখনো বলতে পারি না কেউ দুধের গরু, সে আমায় দুধ দিচ্ছে, আমি তার ছাট খেতে রাজি আছি, এবং যে দুধ দিচ্ছে না তার আমি ছাট খাবো না, এইটা আমি বলতে পারি না। কিন্তু আজকের দিনে সেটাই বড় হয়ে যাচ্ছে। এবং যখন প্রশ্ন করা হচ্ছে তখন উত্তরপ্রদেশ দেখানো হচ্ছে, গুজরাট দেখানো হচ্ছে। কেন ভাই, আমি পশ্চিমবঙ্গে থাকি, আমি কেন গুজরাট দেখবো, আমি কেন উত্তরপ্রদেশ দেখবো? আমি তো তাহলে উত্তরপ্রদেশে গিয়ে থাকতে পারতাম। আমি তো একবারও দাবি করিনি যে উত্তরপ্রদেশ বিরাট ভালো একটা রাজ্য। তাহলে আমি কেন সাফার করব? আমি তো পশ্চিমবঙ্গে 2011 সালে অরাজকতার বিরুদ্ধে নিয়ে এসেছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে আমার বাধা নেই যে বামপন্থের আমলে এই এত বাড়াবাড়ি হতো না। আর হতে পারে হয়তো বাড়াবাড়ি হতো, আমরা তখন মিডিয়ার কল্যাণে, মিডিয়া যেহেতু তখন অতটা বাড়াবাড়ি হয়নি, আমরা অত কিছু দেখতে পেতাম না, সেটা হতে পারে। কিন্তু ওভারঅল তখনকার সরকারের একটা বড় গুণ ছিল, যেহেতু তারা বোধহয় একটু নাস্তিক ধরনের, তারা নিশ্চয়ই ইলেকশনের আগে আগে কখনো মসজিদে, কখনো গির্জায়, কখনো মন্দিরে গিয়ে মাথা ঠুকতেন। হ্যাঁ, মতুয়া সম্প্রদায়ের এতে গিয়ে তারা জয়েন করতেন, কিন্তু ইফতারেও যেতেন হয়তো, কিন্তু তারা কখনো এই ধরনের দাঙ্গাগুলোকে খুব বেশি প্রশ্রয় দেয়নি। বর্তমান সরকারের প্রবলেম হচ্ছে তারা মুসলমান তোষণ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে তাদের কাছে আজকে এই ব্যাপারটা একটা নর্মাল ফেনোমেনায় চলে গেছে। এবং হিন্দু মানুষ মারা গেলে এদের খুব একটা কিছু যাবে আসছে না। হিন্দু মানুষের থেকে বড় কথা সরকারি সম্পত্তি পুড়িয়ে দিচ্ছে, আগুন দিয়ে দিচ্ছে, তাতে কিছু যায় আসে না। আর সবচেয়ে খারাপ সিচুয়েশন হচ্ছে পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসন একজন নারীর দলদাস হতে হতে নিজেদের এতটা নিচে জায়গায় নামিয়েছে, যারা নিজেরা হাতে বন্দুক পর্যন্ত তুলতে ভয় পাচ্ছে। বন্দুক তাদের বিরুদ্ধেই তুলতে পারছে যারা উল্টো দিকে হচ্ছে নিরীহ মানুষ, যারা অলরেডি কাঁপছে তার বিরুদ্ধে আমি বন্দুক তুলতে পারছি। যে কাঁপছে না, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার বিরুদ্ধেই বন্দুক তুলতে আমার হাত কাঁপছে। আমি বন্দুক তো দূরে থাক, উল্টো দিকে দৌড়ে কার দোকান খোলা আছে, নাহলে দোকান যদি খোলা না থাকে তার জোর করে শাটার তুলে তার ভেতরে গিয়ে আশ্রয় নিচ্ছি বাঁচার জন্য। কি না, উল্টো দিক থেকে আমাকে পেট্রোল বোমা ফেলছে, আমাকে লাঠি ছুটছে, আমাকে অন্যান্য ইট পাথর এ সমস্ত ছুটছে। আমি ভয়ে ঢুকে গেলাম।
আমার হেলমেট নেই, আমার লাঠি নেই, আমার বন্দুক নেই, আমার বুকের মধ্যে হৃদয় নেই, আমার হৃৎপিণ্ড নেই, আমার 56 ইঞ্চি ছাতি তো নেই, হ্যাঁ, ইভেন আমার সাহসও নেই। সাহস জিনিসটা আমার চলে গেছে, কারণ আমি দেখেছি আমি যখনই সাহস দেখাতে গেছি তখনই আমাকে শাসক দল থেকে চড়া ধমকানি দেওয়া হয়েছে, আর নইলে বদলি করে দেওয়া হয়েছে, এমন জায়গায় বদলি করে দেওয়া হয়েছে যেখানে আমার জীবনটা একদম হেল হয়ে গেছে। সুতরাং আমি আর এ সময়ের মধ্যে নেই। যে কদিন চাকরি আছে দুগ্গা দুগ্গা করে বন্দুকটা পিছন দিকে নিয়ে ব্যবহার তো করবোই না, টোটা পর্যন্ত রাখবো না, পাছে গুলি চালাতে হয় কোনো কারণে। আর কোনো সমস্যা হলে তো সোজা উল্টো দিকে দৌড়, আপনি বাঁচলে বাপের নাম। এই হয়ে গেছে পুলিশ। এই পুলিশের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি যে ওই এলাকার শান্তি তারা ফিরিয়ে আনবেন। পারবেন না, কোনোভাবেই পারবেন না। এইবার ধরুন আপনি বদল আনলেন, তখন পুলিশের নেচারও কিন্তু একইভাবে বদল করতে হবে। দরকার হলে পুলিশকে নতুন করে ট্রেনিং দিতে হবে। নাহলে এই অভয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এই যে পুরো কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং রাজ্য সংস্থার যে এতটা অপদার্থতা, মানে একটা মেয়ের, একটা মেডিকেল কলেজের একটা পোস্ট গ্র্যাজুয়েটের 2য় বর্ষের ছাত্রীর নৃশংস খুন ধর্ষণের কিনারা করার যে কথা, সেই কিনারা করার কথাতে তারা এতটা ফেল করলো তাদের শুধুমাত্র গোয়েন্দা তৎপরতার অভাবে। তাদের কাছে যথেষ্ট এভিডেন্স ছিল। টানা 14 দিন ধরে কি জেরা করা হলো প্রাক্তন অধ্যক্ষকে? অধ্যক্ষ কিছু বলেনি, এত এত এক্সপার্ট ছিলেন, স্পিকটি নট হয়েছিলেন। কারণ আজকে যদি রাজনৈতিকভাবে আমি ব্যবহৃত হই, আমার যদি মেরুদণ্ড না থাকে এবং আমি যদি দেখি আমি মেরুদণ্ড দেখাতে গেলে জোর করে আমার এমন হাল করছে যে মেরুদণ্ড বেঁকিয়ে চলাটাই আমার শ্রেয় মনে হচ্ছে, সেই জায়গায় দাঁড়ালে যে মানুষটা নিরাপত্তা দিচ্ছে সে যদি তার নিজের নিরাপত্তা নিয়ে এতটা কনসার্ন হয়, তাহলে যা হওয়ার কথা সাধারণ মানুষের তাই হচ্ছে। ভয়ে ভয়ে জীবন কাটানো, কোন দিন দাঙ্গায় মৃত্যু বা আধমরা হয়ে কোনো একটা হাসপাতালে পড়ে থাকা এবং তারপর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যাবে, সেটা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেয়া। আর না হলে পরিবর্তন আনা, আশায় বাঁচে চাষা, পরিবর্তন এনে দেখা যে কতটা ভালো হলো। ভালো না হলে 5 বছর পর আবার পাল্টানো। কাউকে এরকম দিনের পর দিন রাখার কোনো মানে হয় না, কারণ যে কোনো সাম্রাজ্যই বেশি দিন থাকলে সেখানে পচন আসে। যেটা সবচেয়ে বড় এক্সাম্পল এই 34 বছরের শাসন অলরেডি দেখিয়ে গেছে আমাদের, যে যত বেশি দিন রাখবেন তত বেশি পচে যাবে জিনিসটা। এই যেন সেই ফ্রিজে ভাত রাখার মতো, আপনি যতই জল ঢেলে পান্তা করুন, একটা সময় পর কিন্তু সে ভাত পচতে বাধ্য। এখন সে ভাত পচে যেটা তৈরি হচ্ছে সেটা তো অ্যালকোহল, সেটা তো হাড়িয়া, সেটা তো চোলাই, চুল্লু বলে। তো সেই মদ যে তৈরি হচ্ছে, সেই মদ যেটা করে তাই করছে। সেই মদ খেয়ে আপনি আমি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের কাজকর্ম করার স্বাভাবিক চিন্তা ভাবনার সমস্ত ধ্যান ধারণা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মাতালের মতো ঘুরে বেড়াচ্ছি। যেটা হয়েছে বর্তমান শিক্ষিত সম্প্রদায়েরও, শিক্ষিত মানুষজন যা বলছে সে বলার মধ্যে চূড়ান্ত অসঙ্গতি। যেমন ধরুন দমদমের এমপি, তিনি তো একজন শিক্ষক, অধ্যাপক, মানছি তার বয়স হয়েছে, তার 75 বয়স। হ্যাঁ, তিনি হয়তো এবছরই শেষবার ইলেকশন লড়েছেন, এরপর হয়তো লড়বেন না, কিন্তু তিনি যে কথাবার্তাগুলো বলছেন সে তো মনে হচ্ছে সেরকমই। তার তো বিদ্যা বুদ্ধি ধ্যান ধারণা সব চলে গেছে মনে হচ্ছে। ঝগড়া করছেন আরেকজন এমপির সাথে, তিনি আবার শ্রীরামপুরের এমপি। যা তা ভাষায় নিজেদের মধ্যেই ঝগড়া করছেন। পারপাসটা কিছুই না, পারপাসটা হচ্ছে নিজেদের অবিমিষ্যকারিতাকে লোকের সামনে দেখানো, আরেকটা হচ্ছে এই সমস্ত করে মূল জায়গাগুলো থেকে ফোকাস সরিয়ে দেয়া। আজকে এসএসসির যে সমস্যাটা, এসএসসি দুর্নীতি এবং তৎসংক্রান্ত যে সমস্ত সমস্যা হচ্ছিল, সেগুলো সবই পিছনে পড়ে গেল মুর্শিদাবাদের এই সাম্প্রদায়িক সমস্যার জন্য। ভাঙড়েও একই প্রবলেম হলো।
মানে একটা খবরকে আমি উঠতে দেওয়ার আগে আরেকটা খবর দিয়ে ঢেকে দিচ্ছি, এবার সেই খবরটাকে আবার ঢেকে দিচ্ছি। এই যে এসএসসি দুর্নীতি, এই যে একটা হিউজ দুর্নীতি, আমরা দেখছিলাম যে এর জন্য এত রকমের সমস্যা হচ্ছে, এবং তারপরে এই যে মিরার ইমেজ যেগুলো সেগুলো প্রকাশ করার জন্য চাপ দেওয়া হচ্ছে, মিরার ইমেজ প্রকাশ হচ্ছে, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়া হবে, যোগ্য অযোগ্য বা ধরুন বৈধ অবৈধ যাই বলুন না কেন সেগুলোর যে ডিফারেন্স করা হবে, সেই ডিফারেন্সের জায়গাটাকে যে মানুষের ইমোশন, মানুষ যে রাস্তায় নেমে পড়ছিল, মানুষ যে হাঁটতে আরম্ভ করছিল, মানুষ যে আবার অভয়ের মতো জেগে উঠছিল এই গরমকালেও, সেই জায়গাটা থেকে কিন্তু আমি আটকে দিতে পারলাম। আমি কিন্তু জিতে গেলাম হয়তো এই জায়গাটা থেকে, কিন্তু এইভাবে জেতাটা কি জেতা হচ্ছে? একটু ভাববেন তো, একটু ভেবে দেখবেন তো। মনে হচ্ছে নাকি বাঙালি জাতিটা বারবার হাঁটছে আজকে নববর্ষের দুয়ারে এসে? বাঙালি জাতিটাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। বাঙালি জাতির যে সংস্কৃতি মনোভাবাপন্নতা সারা পৃথিবীর কাছে একটা চর্চার বিষয়, সারা পৃথিবী যেখানে বাংলাকে সম্মান করে, স্বামী বিবেকানন্দের বাংলা হিসেবে, বিদ্যাসাগরের বাংলা হিসেবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা হিসেবে, তো সেই জায়গায় কি সত্যজিৎ রায়ের বাংলা হিসেবে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বাঙালি ক্রমশ মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে না? এবং এই যে হিন্দি বলয়ের বিভিন্ন মানুষ, যে মানুষ চাইছিল যে ধর্ম নিয়ে লাগিয়ে দিয়ে আমাদের রাজ্যটাকে দখল করার, যেটা তারা এতদিনে করে উঠতে পারেনি, এতদিন ধরে একটা সাম্প্রদায়িক শক্তিকে মাথা তুলতে দেয়া হয়নি, সেই তাদের মাথা তোলা হয়েছে এই বর্তমান শাসকের হাত ধরে। তারপর আবার এই শাসকের অবিমিশ্রকারিতায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা পিওর পোলারাইজেশন তৈরি হচ্ছে হিন্দু আর মুসলমানের মধ্যে, যে জিনিসটা কিন্তু বাঙালির কোনোদিন ছিল না। বাঙালি কোনোদিন মুসলমানকে মুসলমান বলতো না, তাকে আগে বাঙালি বলতো। হ্যাঁ, হতে পারে ওর ধর্ম মুসলমান, ধর্ম হিন্দু হোক মুসলমান হোক আমার যায় আসে না। সে নিজে ব্রাহ্মণ হয়ে পড়তে পারেনি কোনোদিন, সে নিজে কখনো মুসলমান হয়ে এত বেশি করে আজান দেয়া, এত বেশি করে নামাজ পড়ার পক্ষপাতী ছিল না। তারা বাংলাকে একটা সাংস্কৃতিক জায়গায় স্থান দিয়েছিল। আমাদের বাঙালি মুসলমানরা কোনোদিন আগে নিজেদের মুসলমান ভেবেছেন? কাজী নজরুল ইসলাম কোনোদিন নিজেকে মুসলমান ভেবেছেন আগে? তিনি নিজেকে অনেক আগে বাঙালি ভেবেছেন, নিজেকে অনেক আগে কবি সাহিত্যিক ভেবেছেন মনে মনে। ঠিক যেরকম হিন্দুরা কোনোদিন নিজেদের হিন্দু ভাবেননি। রবীন্দ্রনাথ নিজেকে সাহিত্যিক, নিজেকে বুদ্ধিজীবী, নিজেকে শিক্ষাবিদ ভেবেছেন, এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা বাঙালির ক্ষেত্রে একসময় প্রযোজ্য ছিল। আজকে বাঙালি জোরে জোরে বলছে যে আমি হিন্দু, আমি মুসলমান। আরে ভাই, তুমি একজন সাংস্কৃতিক মনোভাবাপন্ন জাতির প্রতিনিধি, বাঙালি জাতির প্রতিনিধি তুমি। তোমার এই পদস্খলন মানায় না। পারলে উঠে দাঁড়াও, পারলে ঘুরে দাঁড়াও, পারলে এই যারা জাতের নামে বজ্জাতি করছে তাদের বিরুদ্ধে সরব হও, সোচ্চার হও। নাহলে কিন্তু তোমার যে জাত, তোমার যে গর্ব, তুমি যে কারণে গর্ব করো এবং যার জন্য সারা পৃথিবী তোমাকে ঈর্ষা করে, তাদের ঈর্ষা জয় হয়ে যাবে। তোমার যাত্রাভিমান আর জিততে পারবে না। বাঙালি জেগে দাঁড়াও। আমি গর্গ চট্টোপাধ্যায়ের বাংলা পক্ষ নিয়ে বলছি না। গর্গ চট্টোপাধ্যায় আমার ব্যাচমেট, একসাথে আমরা MBBS পাস করেছি 1999 সাল থেকে 2004 অবধি। গর্গ চট্টোপাধ্যায়ের আমি একসাথে MBBS পড়েছি, কিন্তু আমি ওই বাংলা পক্ষে বিশ্বাস করি না। আমি বাংলা পক্ষে বিশ্বাস করি যে বাংলা পক্ষ হিন্দু এবং মুসলমানের ওপরে গিয়ে বাঙালির উন্নতি করে, বাঙালির চিন্তা ভাবনা, বাঙালির মননকে আশ্রয় নেয় এবং বাঙালির এই চিন্তাশীলতাকে প্রশ্রয় দেয়, সেই বাংলা পক্ষকে আমি বিশ্বাস করি। আজকে নববর্ষ, আজকে হয়তো এমন একটা দিন যে দিনটা এবং 25শে বৈশাখ সারা পৃথিবীর বাঙালি নিজেকে বাঙালি হিসেবে গর্বিত বোধ করে। বাকি দিনগুলো তাদের ইংরেজি ক্যালেন্ডার দিয়ে হয়তো চলে যায়, কিন্তু একটা দিন কিন্তু লোকে পয়লা বৈশাখ বলে। 14ই এপ্রিল না 15ই এপ্রিল কেউ দেখতে যায় না। কখনো কখনো 14 পড়ে, কখনো কখনো 15 পড়ে।
তাই আজকের দিনে দাঁড়িয়ে চলুন না একটা শপথ নেওয়া যাক, আমরা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা জাতিকে রক্ষা করি, ধর্মের এই সংকীর্ণ বেড়াজাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, বা বেরিয়ে এসে দেখাই সারা পৃথিবীকে যে দেখো তোমরা সারা পৃথিবী ধর্ম নিয়ে সমস্যা করতে পারো, তোমাদের ইসরায়েল প্যালেস্টাইন হতে পারে, তোমাদের সিরিয়া হতে পারে, তোমাদের পাকিস্তান হতে পারে, আফগানিস্তান হতে পারে, তোমাদের হতে পারে, বার্মা হতে পারে, তোমাদের বাকি অন্য অংশ হতে পারে ভারতবর্ষের, কিন্তু বাঙালি কখনো ধর্মের কাছে নতি স্বীকার করেনি, ধর্মের কাছে মাথা বিকিয়ে দেয়নি। আর ধর্মের ঊর্ধ্বে মানুষের যে ধর্ম, মনুষ্যত্ব ধর্ম, সবার উপর মানুষত্ব তাহার উপর নয়, এই জায়গাটায় স্থান দিয়েছে, সেইটার শপথ নিই। মনে মনে আমি তো শপথ নিয়েছি, আপনাদের কেমন লাগে বা আপনারা নিজেরা সেই শপথ নিচ্ছেন কিনা একটু জানাবেন। আমি জানি অনেকেরই মনে হতে পারে আমরা তো হিন্দু, ঠিক আমরা হিন্দু, অনেকের মনে হতে পারে আমরা তো মুসলমান, নিশ্চয়ই আপনি মুসলমানও, কিন্তু আপনার যে ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম, আপনার যে জাত সেটা হচ্ছে আপনি বাঙালি জাত, তারপর আপনি ভারতীয়, তারপর আপনি পৃথিবীর একজন অধিবাসী, এইটা ভুলে যাবেন না। এবং যাকে মারছেন, যাকে খুন করছেন, তিনি কোনো না কোনো রক্তের দিক থেকে আপনার ভাই হন, শত্রু হলেও ভাই হন। হ্যাঁ, বলতেই পারেন আপনি কুরুক্ষেত্রে তো ভাই কি ভাই মেরেছিল, কৌরব আর পাণ্ডবরা তো ভাই ছিল, ভাই তো ভাইয়ের রক্তে স্নান করেছিল, একজন ভাতৃবধূ তো আরেকজন ভাইয়ের রক্তে মাথার চুল লাল করেছিল, ঠিক কথা। কিন্তু কুরুক্ষেত্র থেকে তো এটাও শেখা যায় যে কিভাবে একটা বিরাট বড় বংশ, বিরাট বড় রাজ্য, বিরাট বড় শাসন শুধুমাত্র ভাইয়ে ভাইয়ে হানাহানি করেই নষ্ট হয়ে গেল। সেখান থেকে শিক্ষা নিয়ে কি সেটাকে আটকানো যায় না? ভেবে দেখুন না একটু। ভালো থাকবেন, নমস্কার।